বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার মনে হয়, আমার বিশ্বাস, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পরীক্ষায় আসে সেগুলো নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের লেকচারটি শুরু করি। তো তোমরা যদি এই অধ্যায়ের ম্যাথগুলো ভালোভাবে পারতে চাও, শিখতে চাও, তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কিত সূত্রগুলো সম্পর্কে আগে ধারণা লাভ করতে হবে। তো তোমাদের এই অধ্যায়ে মূলত একটি সূত্রই রয়েছে, সেটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র এবং এ সম্পর্কিত সমস্যা। তো গ্রাহামের ব্যাপন সূত্রটি কি সেটা আমরা একটু জেনে নিই। গ্রাহাম বলেছেন যে কোনো গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/√d। এবং তোমরা সবাই জানো যে ঘনত্ব d ইকুয়ালস টু m/v, অর্থাৎ d এবং m কিন্তু সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। কোনো গ্যাসের ঘনত্ব যদি বাড়ে তার কিন্তু ভরও বাড়বে, কিন্তু ব্যাপন হার কিন্তু কমবে, কারণ ব্যাপন হারের সাথে ডি এবং এম দুজনেরই সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আণবিক ভর যার বেশি তার কিন্তু ব্যাপন কাল বেশি। ব্যাপন কাল মানে ছড়িয়ে পড়তে যে সময়, সেটা ব্যাপিত হতে যে সময়। তো ব্যাপন কালের সাথে আণবিক ভরের সম্পর্ক কিন্তু আবার সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই রিলেশনগুলো থেকে আমরা কিন্তু একটা বড় সূত্র দাঁড় করাতে পারি। সেটা কি? দেখো যে R1/R2, R1 হচ্ছে প্রথম গ্যাসের ব্যাপন হার, R2 দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, ইকুয়ালস টু √d2/d1। কেন d2/d1 হলো? যেহেতু আর এর সাথে ডি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, সে কারণে দেখো R1 উপরে d1 কিন্তু নিচে কোনাকুনিভাবে মিলবে। আবার এখানে আমরা কি দেখলাম? ডি এবং এম কিন্তু সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, যার ঘনত্ব বেশি তার ভরও বেশি। তাহলে d2 উপরে হলে m2 উপরে হবে, √m2/m1। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরাই চিন্তা করো যে যদি কারো ভর বেশি হয় তাহলে ছড়িয়ে পড়তে কিন্তু তার সময়টা বেশি লাগবে, অর্থাৎ ব্যাপন কাল টি এর সাথে ভরের সম্পর্ক হবে সমানুপাতিক। এই জন্য m2 যেহেতু উপরে, t2ও কিন্তু উপরে হবে। তাহলে এই লম্বা একটা সূত্রকে আমরা আলাদা আলাদা সূত্রগুলোকে আমরা একই সূত্রে কনভার্ট করতে পারি, যে R1/R2 √d2/d1 ইকুয়ালস টু √m2/1 ইকুয়ালস টু t2/t1। t2/t1 এর রুট হবে না, শুধু ঘনত্ব এবং ভরের রুট হবে, কারণ গ্রাহাম বলেছে যে কোনো গ্যাসের ব্যাপন হার ঘনত্বের অথবা ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যাপন কাল বা সময়ের না। এই কারণে ওটা ওইভাবে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র থেকে কেমন ম্যাথ আসতে পারে পরীক্ষায়, তাই না? তো দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ধরো পরীক্ষায় আসলো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। তার আগে তো তোমরা জানো যে আর ব্যাপন হার, ডি ঘনত্ব, এম আণবিক ভর, টি ব্যাপন কাল, এগুলো আমরা জানি। কোন প্রতীকগুলো কি প্রকাশ করেছে সেটা এখানে দেখানো হয়েছে। তো এই ধরনের কোশ্চেনের সমাধানে আমরা প্রথমে যেটা করব, এমসিকিউ এর ক্ষেত্রে সরাসরি ভর বের করব। তো নাইট্রোজেনের ভর 28 গ্রাম, হাইড্রোজেনের ভর 2 গ্রাম। তো আমরা দেখলাম যে ভর যার বেশি হবে তার ব্যাপন হার কিন্তু কম হবে, কারণ ভরের সাথে দেখো ভর আর আর ব্যাপন হার এবং ভর এটা কিন্তু ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। তার মানে ভর যার বেশি হবে তার ব্যাপন কাল কম হবে। ব্যাপন কাল পরবর্তীতে আমরা আলোচনা করব। ভর যার বেশি হবে তার ব্যাপন হারটাও কম হবে। ভর যার বেশি তার ব্যাপন হার হবে কম, কারণ ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত, এই কারণে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে হাইড্রোজেনের ভর মাত্র 2 গ্রাম, ভর কম, সুতরাং এর ব্যাপন হার হবে অনেক বেশি, দ্রুত ছড়িয়ে পড়বে। ব্যাপন কাল কম হবে কিন্তু ব্যাপন হার কিন্তু অনেক বেশি হবে। তাহলে আমরা সরাসরি সিদ্ধান্ত দেব যে কোনটির ব্যাপন হার বেশি হবে? হাইড্রোজেনের। মূলত যতগুলো গ্যাস দেওয়া থাকবে তার মধ্যে যেটির ভর কম সেটি। একই কোশ্চেন যদি তোমাদের আসে যে কোনটির ব্যাপন কাল বেশি হবে, তখন কি করবা? তাহলে দেখো যে যার ভর বেশি তার ব্যাপন কাল বেশি, তাহলে অবশ্যই নাইট্রোজেন উত্তর হবে এখানে, যে নাইট্রোজেনের ব্যাপন কাল হাইড্রোজেনের চেয়ে বেশি, কারণ নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম, অনেক ভর বেশি, সুতরাং এটা ছড়িয়ে পড়তে সময়টাও বেশি লাগবে। ছড়িয়ে পড়তে যে সময় সেটি যেহেতু ব্যাপন কাল, এ কারণে এখানে উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেনের ব্যাপন কাল হাইড্রোজেনের চেয়ে অবশ্যই বেশি হবে। কিন্তু ব্যাপন হার যদি বলে তাহলে কিন্তু অবশ্যই
হাইড্রোজেনের ব্যাপন হার নাইট্রোজেনের চেয়ে বেশি হবে। তো আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এই কোশ্চেনটাই কোনটির ব্যাপন হার বেশি যদি এমসিকিউ না আসে, সিকিউ আসে, তাহলে কিন্তু তোমাদের এইভাবে শর্টকাট অ্যান্সার লেখা যাবে না ভর বের করে। তখন আমাদের একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম আকারে এটা দেখাতে হবে, ম্যাথমেটিক্যাল আকারে। কীভাবে? ইকুয়েশানে আমরা ইকুয়েশনটা জানি যে আর নাইট্রোজেনের ব্যাপন হার ডিভাইডেড বাই আর হাইড্রোজেনের ব্যাপন হার, এটা আমরা জানি যে রুট হয়ে যায়। তাহলে রুট ওভার এম হাইড্রোজেন কেন উপরে হলো? কারণ দেখো আর হাইড্রোজেন নিচে আছে, তাহলে আর এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক এম, সুতরাং এম হাইড্রোজেনটা উপরে হবে। হাইড্রোজেনের ব্যাপন হার যেহেতু নিচে, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর হবে উপরে। ঠিক একইভাবে আর নাইট্রোজেন যেহেতু উপরে আছে বাম দিকে, তাহলে আর নাইট্রোজেন কিন্তু ডান দিকে, যে এম নাইট্রোজেনটা নিচে হবে, কারণ কোনাকুনিভাবে এরা সম্পর্কিত যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মান বসিয়ে দিলাম √2/√28, √2 মান 1.41 আর √28 এর মান 5.29। 1.41ই কিন্তু হচ্ছে নাইট্রোজেনের ব্যাপন হার এবং 5.29 হচ্ছে না হাইড্রোজেনের ব্যাপন হার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেনের ব্যাপন হার কিন্তু বেশি, 5.29 নাইট্রোজেনের তুলনায়। এই কারণে আমরা ফাইনালি সিদ্ধান্ত দেব, সুতরাং আমরা বলতে পারি যে নাইট্রোজেনের চেয়ে হাইড্রোজেনের ব্যাপন হার বেশি। তো এভাবে আমরা কখন অ্যান্সার লিখব? এভাবে আমরা যখন আমাদের সিকিউয়ে আমরা এই কোশ্চেনটার উত্তর লিখব তখন। আর এমসিকিউর ক্ষেত্রে সরাসরি ভর যার কম তার ব্যাপন হার বেশি এবং ব্যাপনকাল তার কম, উল্টোটা হয় ব্যাপনকালের ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র থেকে আরও একটি কোশ্চেন তোমাদের অনেক সময় আসে, যে এই কোশ্চেনটা তোমাদের সলভ করতে একটু প্রবলেম হয় অনেকের। তো আমরা কিভাবে খুব শর্টকাট পদ্ধতিতে বা কিভাবে খুবই সংক্ষিপ্ত আকারে এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারি, দেখো তোমরা মনে করো যে স্টর্প কর্ক যুক্ত একটি পাত্রে, প্রথম পাত্র এটি, একটা গ্যাস রাখা আছে যার ভর 21.59, এটা ধরো এ গ্যাস। একইভাবে অপর আরেকটি স্টর্প কর্ক যুক্ত একটি পাত্রে বি গ্যাস রাখা আছে যার ভর 26.89 গ্রাম। এবং এই স্টর্প কর্ক দুটি একটা সংযোগ নালী দ্বারা এই পাত্র দুটিকে সংযুক্ত করা আছে, যে সংযোগ নালীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। এখন যদি স্টর্প কর্ক দুটি খুলে দাও, তাহলে কোশ্চেনটা কত দূরত্বে এই গ্যাস দ্বয় মিলিত হবে। আমরা যদি স্টর্প কর্ক খুলে দিই, এটা এদিকে আগাবে, বি গ্যাসটা এদিকে আগাবে, এবং একটা সময় কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ হবে এবং তারা মিলিত হবে। তো কোশ্চেন হচ্ছে কত দূরত্বে তারা মিলিত হবে। এরকম কোশ্চেন যখন আসবে তখন আমরা প্রথমে যেটা করব যে এ গ্যাসের ব্যাপন হার আর এ ধরে নেব, বি গ্যাসের ব্যাপন হার আর বি ধরে নেব। আর 21.59 এটা হচ্ছে এম এ, 26.89 MB মানে বি গ্যাসের আণবিক ভর, তোমরা জানো এটা। তাহলে আমরা আর এ সূত্রটা লিখব, আর এ ডিভাইডেড বাই আরবি। আর এ বাই আরবি মানে হচ্ছে এ গ্যাসের ব্যাপন হার এবং বি গ্যাসের ব্যাপন হারের অনুপাত। তাহলে আমরা এটা শিখছি যে √MB/MA যেহেতু ব্যস্তানুপাতিক, মান বসিয়ে দিলাম, মান বসিয়ে ফাইনালি অ্যান্সার বের করলাম 1.11। তাহলে এবারে আমরা যেটা করলাম, আর এ রেখে আরবিকে ওই পাশে পার করে দিলাম। তাহলে আরবি হবে 1.11 ইন্টু আরবি ইজিক্যাল টু আর এ, আর এর মান এটা হবে। এখন আমরা ধরে নিলাম যে এটা তো আমাদের এ প্রান্ত, এটা বি প্রান্ত, মাঝখানে টোটাল দূরত্ব 25 সেন্টিমিটার, তোমরা জানো। ধরে নিলাম যে এ থেকে এক্স দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে, বি এখানে আসবে, গ্যাস দ্বয় মিলিত হবে। যদি তাই হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ যত সময় এক্স দূরত্ব অতিক্রম করবে, বি কিন্তু তত সময় 1.11 এক্স দূরত্ব অতিক্রম করবে। কারণ এখানে দেখো রিলেশনটা যে আর এ গ্যাসের ব্যাপন হার আরবি গ্যাসের ব্যাপন হারের 1.11 গুণ। তাহলে যে সময় আর এ এক্স পথ অতিক্রম করবে, আরবি কিন্তু সেই সময় 1.11 এক্স পথ অতিক্রম করবে, এবং এই দুটার যোগফল কিন্তু 25 হবে। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি যে এক্স প্লাস এক্স এর 1.11 ইকুয়ালস টু 25। তার মানে এক্স প্লাস 1.11 এক্স ইকুয়াল টু 25। এরপরে আমরা লিখতে পারি এই দুটো যদি যোগ করি, এটা 1x এবং 1.11 এক্সকে যদি আমরা যোগ করি, তাহলে 2.1x ইকুয়াল টু 25। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 25/2.1, 11.90 সেন্টিমিটার। তার মানে এ গ্যাস থেকে 11.90 সেন্টিমিটার দূরত্বে গিয়ে বি গ্যাস এবং এ গ্যাস দুটি মিলিত হবে।
আর টোটাল ডিস্টেন্স যেহেতু 25 সেন্টিমিটার, আমরা কিন্তু বি থেকে কত দূরে মিলিত হবে সেটাও 25 থেকে এই মানটা মাইনাস করে বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই কত দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে সে ধরনের কোশ্চেন সমাধান করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসে একটু প্র্যাকটিস করবা। আমার মনে হয় প্র্যাকটিস করলে এই প্রবলেমগুলো তোমাদের আর প্রবলেম মনে হবে না, খুব সহজেই সমাধান করতে পারবা। এরপর আরেক ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে। অনেক সময় অনেকগুলো গ্যাস দিয়ে বলে যে এদের ব্যাপন হারের ক্রমটা সাজাও, উচ্চক্রম। তো এক্ষেত্রে আমরা শর্টকাটলি কী করতে পারি, আমরা প্রথমে ভরগুলো বের করে নেব। যেমন নাইট্রোজেনের ভর 28, হাইড্রোজেনের ভর 2, অ্যামোনিয়ার ভর 17, ভরগুলো বের করে নিলাম। এবার আমরা যদি ভরের ভিত্তিতে সাজাই, এম ভরের উচ্চক্রমে সাজাই, এম হাইড্রোজেন সবচেয়ে কম ভর হবে, এরপরে হবে যেহেতু 2 গ্রাম এটা, এরপরে হবে এম অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়ার ভর আরেকটু বাড়বে, ফাইনালি এম নাইট্রোজেনের ভর হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা জানি ভর যেদিকে বাড়বে এদিকে কিন্তু ভরের বৃদ্ধিক্রম, এটা ভরের বৃদ্ধিক্রম, ভরের বৃদ্ধিক্রম বা উচ্চক্রম। তো ভরের উচ্চক্রমের উল্টাটা হবে ব্যাপন হারের উচ্চক্রম। তাহলে এখন যদি বলে যে এই গ্যাসগুলোর ব্যাপন হারের উচ্চক্রমটি কেমন হবে, তখন কিন্তু জাস্ট উল্টে দিলেই হয়ে গেল। তাহলে এম নাইট্রোজেনটা সবার আগে চলে আসবে, এরপরে আসবে এম অ্যামোনিয়া, ফাইনালি যাবে এম হাইড্রোজেন। এটা কিসের উচ্চক্রম হবে? ব্যাপন হারের উচ্চক্রম, ব্যাপন হারের উচ্চক্রম। এখন যদি তোমাদের বলে ব্যাপন কালের উচ্চক্রম, তাহলে এই যে ভরটা অবশ্যই তোমাকে বের করে নিতে হবে। প্রথমে ভরের যে উচ্চক্রম সেটা বের করে নিতে হবে, সেটা থেকে আমরা কম্পেয়ার করে করে অন্যগুলো করতে পারবো। তাহলে আমরা জানি যে ব্যাপন কালের যে সম্পর্ক ভরের সাথে সমানুপাতিক, তার মানে ভরের যে উচ্চক্রম ব্যাপন কালের উচ্চক্রমটা সেমই থাকবে। তাহলে টি হাইড্রোজেনটা হবে সবচেয়ে কম ব্যাপনকাল, তার চেয়ে বেশি হবে টি অ্যামোনিয়ার ব্যাপনকাল আরেকটু বেশি হবে, যেহেতু ভর আরেকটু বেশি হয়ে গেল হাইড্রোজেনের তুলনায়। ফাইনালি টি নাইট্রোজেনের ব্যাপনকাল সবচেয়ে বেশি হবে। তাহলে এটা আমাদের হবে ব্যাপনকালের উচ্চক্রম, ব্যাপনকালের উচ্চক্রম। তো এভাবে একাধিক যখন হবে, 2 এর অধিক 3 বা 4, তখন আমরা এভাবে ভরের ভিত্তিতে সাজানোর ভিত্তিতে অন্যগুলো ভরের সাথে ব্যস্তানুপাতিক ব্যাপন হার আর ভরের সাথে সমানুপাতিক ব্যাপনকালে এইভাবে আমরা সিরিয়ালি সাজাতে পারবো। আর যদি দূরত্ব আসে সেক্ষেত্রে আমরা এইভাবে R1/R2 বা RA/RB এইভাবে অনুপাতটা বের করে নিয়ে কত গুণ বেশি একটার চেয়ে আরেকটা সেই হিসেবে কম্পেয়ার করে আমরা মোট দূরত্বের সাথে এই সমীকরণটা প্রতিষ্ঠিত করে আমরা সহজে এক্স এর মান বের করে কত দূরত্বে মিলিত হবে সেটা বের করতে পারবো। আর যদি এরকম কোশ্চেন আসে যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার দুটি দেয়া থাকে, দুটি যোগের মধ্যে, সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যে এমসিকিউ আসলে শর্টকাটলি ভর যার কম তার ব্যাপন হার বেশি, আর ভর যার বেশি তার ব্যাপন হার কম। আর যদি ব্যাপন কাল বলে তাহলে ভর যার কম তার ব্যাপন হার অবশ্যই, ভর যদি কম হয় ব্যাপন কাল অবশ্যই ভরের সাথে ব্যাপন কালের সম্পর্ক যদি সমানুপাতিক বেশি হবে, ভর যার বেশি ব্যাপন কালও তার বেশি, ভর যার কম ব্যাপন কালও তার কম, এভাবে সিদ্ধান্ত দেবো। আর যদি সৃজনশীলে আসে এমসিকিউ না আসে সিকিউ বা সৃজনশীলে যখন অ্যান্সার করবো তখন আমরা এই সমীকরণে বের করে আলাদা আলাদা রুট করে R1 আর R2 মান আলাদা আলাদাভাবে বের করবো, তারপরে কম্পেয়ার করবো 1.41 আর 5.29। অবশ্যই 5.29 বেশি, যেহেতু 5.29টা হাইড্রোজেনের ব্যাপন হার, সুতরাং হাইড্রোজেনের ব্যাপন হার নাইট্রোজেনের তুলনায় বেশি হবে, এভাবে সিদ্ধান্ত দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমাদের এই অধ্যায়ে এই ম্যাথগুলো নিয়ে যে সমস্যাগুলো ছিল, আজকে আমার এই লেকচারটি কমপ্লিট করার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি। আমার মনে হয় প্র্যাকটিস করলে